নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন। সতীশের অরণ্যবাসের ব্যবস্থাটা যদিচ আজও তেমনি আছে বটে, কিন্তু তাহার সেই বৈরাগ্য সাধনের ধারাটা ইতিমধ্যে যে কতখানি বিপদে সরিয়া গিয়াছে তাহা যে কেহ তাহাকে মাস দুই পূর্বে দেখিয়াছে তাহারই চোখে পড়িবে। যে লোক স্বেচ্ছায় নির্বাসন দণ্ড গ্রহণ করিয়া এই নির্জন নির্বান্ধব পুরীতে একাকী বাস করিতে আসিয়াছে, তাহার এই আকস্মিক বেশভূষার প্রতি অনুরাগের হেতুটাই বা কি এবং কেনই বা পাখির গানের পরিবর্তে তাহার নিজের গানের খাতাটা আবার তুরঙ্গের ভিতর হইতে বাহিরে আসিয়া পড়িল। বেহালা, সেতার, বাঁশি প্রভৃতি বাদ্যযন্ত্রগুলাই বা কেন তাহাদের অনাদৃত বাসস্থান পরিত্যাগ করিয়া সাবেক দিনের মতো টেবিলের উপরে আসিয়া জুটিল, তাহার মুখ চোখের সেই মলিন ছায়াটাই বা কী করিয়া সহসা তিরোহিত হইয়া গেল, এসব ভাবিবার কথা বটে। বস্তুত মাস 2-3 পূর্বের সতীশকে এখন হঠাৎ যেন চেনাই ভার, কিন্তু এই এত বড় অদ্ভুত পরিবর্তনের আসল কারণটা হয়তো এখানে খুলিয়া না বলিলেও চলিত। কিন্তু পাছে সাঁওতাল পরগনার অসাধারণ জলহাওয়ার গুণ মনে করিয়া কতকগুলা নির্বোধের দল ছুটিয়া আসিয়া পড়ে, এই শুধু ভয়। সুতরাং এটুকু আবাসে বলা প্রয়োজন যে কোনো পক্ষ হইতেই যদিচ বিবাহের প্রস্তাবটাকে এখনও স্পষ্ট করিয়া উত্থাপিত করা হয় নাই, কিন্তু আত্মীয় স্বজনের কাছে সতীশ সরোজিনীর মনের কথাটা সুস্পষ্ট হইয়া উঠিতে বাকি ছিল না। সরোজিনীর জননী জগত্তারিণীর আগ্রহটাই যে এ বিষয়ে সবচেয়ে বেশি তাহা বছরখানেক পূর্বে কলিকাতাতেই জানা গিয়াছিল, কিন্তু আগ্রহ এবং ব্যাকুলতা সর্বাপেক্ষা অধিক বলিয়াই বোধ করি সমস্ত লোকের মধ্যে শুধুমাত্র তারই মনের মধ্যে একটা সংশয়ের ছায়া ছিল। কি জানে তার শিক্ষিতা বিমানিনী কন্যা চিরদিনের সমাজ ও সংস্কার খাটাইয়া সতীশকে গ্রহণ করিতে রাজি হইবে কিনা। সম্প্রতি তিনি বাপের বাড়ি শান্তিপুরে গিয়াছিলেন, ফিরিয়া আসিয়া কথাটা তিনিই পাকা করিয়া লইবেন এমনই একটা ইঙ্গিত যাইবার সময় জগত্তারিণী প্রকাশ করিয়া গিয়াছেন। সকালে সতীশ বেহালায় নতুন তার চড়াইতেছিল। বেহারির সঙ্গে একজন ভদ্রলোক আসিয়া উপস্থিত হইলেন। ইনি জ্যোতিষবাবুর বাড়ির সরকার। জগত্তারিণীর সঙ্গে শান্তিপুরে গিয়াছিলেন, আবার তার সঙ্গে ফিরিয়া আসিয়াছেন। সরকার নমস্কার করিয়া জানাইল, মা আপনাকে আজ আহারের নিমন্ত্রণ করে পাঠিয়েছেন। খবর শুনিয়া সতীশের বুকের রক্ত চমক খাইয়া গেল। কহিল, তিনি কবে ফিরে এলেন? সরকার কহিল, আজ 3 দিন হল। প্রায় 6-7 দিন হইল সতীশ ওদিকে যায় নাই। তাহাদের সম্বন্ধটা অত্যন্ত স্পষ্ট হইবার পর হইতে জ্যোতিষবাবুর বাড়িতে যখন তখন বেড়াইতে যাইতে তাহার লজ্জা করিত। কহিল, আচ্ছা, মাকে জানাবেন, আমি 10টা-11টার মধ্যেই গিয়ে হাজির হব। যে আজ্ঞা বলিয়া লোকটা নমস্কার করিয়া চলিয়া গেল। সতীশকে নিমন্ত্রণ করিতে পাঠাইয়া দিয়াও জগত্তারিণী আহারের কোনরূপ উদ্যোগ না করিয়াই নিশ্চিন্ত ছিলেন, কারণ তাহার ধারণা ছিল সতীশ সন্ধ্যার পূর্বে আসিবে না। এখন সরকারের মুখে খবর শুনিয়া তিনি ব্যস্ত এবং ক্রুদ্ধ হইয়া উঠিলেন। আসছিল একাদশী, তাহার নিজের জন্য কোনরূপ আয়োজনের আবশ্যক ছিল না, এবং যে বিধবা ব্রাহ্মণ কন্যার দ্বারা তাহার রাঁধা বাড়ার কাজ চলিত, তিনিও দিন 2 হইতেই শান্তিপুরের কল্যাণে ম্যালেরিয়া জ্বরে শয্যাগত ছিলেন। অত্যন্ত বিরক্ত হইয়া সরকারকে কহিলেন, তুমি এবেলা খাবার কথা বলে আসতে গেলে কেন? তোমার কি কোনো বুদ্ধিই নেই? সরকার ভয়ে ভয়ে কহিল, আমি বলিনি, তিনি নিজেই এবেলার কথা বলেছিলেন। জগত্তারিণী তখন রাগ করিয়া হুকুম করিলেন, তবে তুমিই যাও বাপু, ভালো মাছ টাছ কোথায় পাওয়া যায় শিগগির নিয়ে এসো। আজ সকাল হইতে যে জন্য তাহার মন বিগড়াইয়া গিয়াছিল তাহার হেতু ছিল, সতীশকে নিমন্ত্রণ করিতে পাঠাইবার পরে তিনি খবর পাইয়াছেন কাল রাত্রে সহসা শশাঙ্ক মোহন পুনরায় আসিয়া হাজির হইয়াছেন। এই লোকটাকে উৎকট সাহেবিয়ানার জন্য তিনি কোনোদিন দেখিতে পারিতেন না, এবং বিশেষ করিয়া যখন হইতে শুনিয়াছিলেন সেই সরোজিনীর পাণিপ্রাপ্তি, তখন হইতে লোকটি তাহার 2 চক্ষের বিষ হইয়া গিয়াছিল। দিন 20 পূর্বে যখন সে কি উপলক্ষ সৃষ্টি করিয়া
কলিকাতা হইতে এখানে আসিয়াছিল, তখন জগত্তারিণী তাহাকে এক প্রকার স্পষ্ট করিয়া বলিয়াছিলেন যে তাহার কন্যার সহিত বিবাহ অসম্ভব। তবুও বেহায়া লোকটা বলা নাই কহা নাই, আবার আসিয়া উপস্থিত হইয়াছে শুনিয়াই তাহার চিত্ত সংশয়ে কণ্টকিত হইয়া উঠিয়াছিল। তাছাড়া এই সংবাদ একটুখানি পূর্বাহ্নে জানিতে পারিলে আজ সতীশকে হয়তো তিনি নিমন্ত্রণ করিতেই পাঠাইতেন না। কেন এই খবর যথাসময়ে তাহাকে জানান হয় নাই বলিয়া তিনি জ্যোতিষ হইতে বাড়ির বেহারাটা পর্যন্ত সকলের উপরেই ছুটিয়া গিয়াছিলেন। সরোজিনী বাইরে বসিবার ঘর হইতে বাহির হইয়া কোনো মতে মায়ের চোখ এড়াইয়া উপরে যাইতেছিল। শশাঙ্ক মোহনের আগমন সেও জানিত না, কিন্তু জগত্তারিণী ফিরিয়া দাঁড়াইয়া তাহার আপাদ মস্তক ক্ষণকাল নিঃশব্দে নিরীক্ষণ করিয়া গূঢ় ক্রোধের স্বরে বলিলেন, বেড়ানো হলো তো, এখন জুতা মোজাটা এক দণ্ড ছাড় বাছা। সতীশ আজ এখানে খাবে, আমি নিজে না রাত্রে তো তোমাদের এই খ্রিস্টানের বাড়িতে সে জলস্পর্শ করবে না। যাও, ঘাগরা ঠাগরা ছেড়ে আমার রান্নাঘরে এসো গে। বুড়ো মায়ের একটুখানি সাহায্য করলে তোমাদের যীশুখ্রিস্ট রাগ করবেন না বাছা, যাও। মা রাগিলে যে কিরূপ অগ্নিমূর্তি হইতেন এবং সত্য মিথ্যা নির্বিচারে লঙ্ঘন করিয়া যা মুখে আসে বলিতেন তাহা কাহারও অবেদিত ছিল না। সরোজিনী কুণ্ঠিত হইয়া কহিল, আমি এক্ষুনি আসছি মা। কিন্তু মায়ের রাগ তাহাতে কিছুমাত্র শান্ত হইল না। বলিলেন, এসেই বা আমার কি মাথা কিনবে মা? 17-18 বছরের মেয়ে হলে আজও এক মুঠা চাল সিদ্ধ করতে শিখলে না। আমরাও গরিবের ঘরের মেয়ে ছিলুম না মা, কিন্তু ও বয়সে সংসার চালিয়ে এসেছি। বামুন মেয়ে আজ যদি চলে যাই, আমাকে তাহলে খাবার অভাবে শুকিয়ে মরতে হবে। যে ঘর সংসারে ধর্মকর্ম নেই, সে ঘরে ছেলে মেয়ে পেটে ধরাই বৃথা। এই কঠোর মন্তব্য অত্যন্ত কঠিন করিয়া ব্যক্ত করিয়া জগত্তারিণী মুখ হাঁড়িপানা করিয়া নিজেই রান্নাঘরে গিয়ে প্রবেশ করিলেন। কিন্তু কেন যে তাহার নিজের ছেলে মেয়ে এবং নিজের সংসারের আচার ব্যবহারের উপর এই মর্মান্তিক আক্রোশ, তাহা তাহার পূর্ব ইতিহাস হইতে অনেকটা বোঝা যাইবে। জগত্তারিণীর পরলোকগত স্বামী পরেশনাথ ওকালতি করিয়া অগাধ অর্থ উপার্জন করিয়াও যখন অনেক বয়সে অধিকতর উপার্জনের আশায় ব্যারিস্টার হইতে কৃত সংকল্প হইলেন, তখন স্ত্রী কান্নাকাটি করিয়া মাথা খুঁড়িয়া অশেষ প্রকারে বাধা দিবার চেষ্টা করিয়াও কৃতকার্য হইতে পারিলেন না। পরেশনাথ কোনো কথা শুনিলেন না। জগত্তারিণীকে এবং 12 বৎসরের পুত্র জ্যোতিষ ও 6 বৎসরের কন্যা সরোজিনীকে দেশের মাটিতে রাখিয়া বিলাত চলিয়া গেলেন। প্রথম কয়েকদিন জগত্তারিণী একেবারেই হাল ছাড়িয়া দিলেন, কিন্তু পরে প্রকৃতিস্থ হইয়া নায়েব গোমস্তার সাহায্যে বিষয়কর্ম দেখিতে লাগিলেন। কিন্তু স্বামীর উপর চিত্ত তাহার চিরদিনের মতো ভাঙিয়া গেল। কিছুদিনের পর পরেশনাথ ব্যারিস্টার হইয়া ফিরিয়া আসিয়া আশাতিরিক্ত অর্থোপার্জন করিতে লাগিলেন। কলিকাতায় নতুন অট্টালিকা প্রস্তুত করাইয়া নতুন ধরনে বাড়িঘর সাজাইতে শুরু করিলেন। বয় বাবুর্চি নিযুক্ত করিলেন। কিন্তু জগত্তারিণী নীরবে পৃথক হইয়া রহিলেন। স্বামীর গৃহকর্মে লেশমাত্র যোগদান করিলেন না। এমনি করিয়া দিন দিন স্বামী স্ত্রীর বিচ্ছেদ নিদারুণ হইয়া উঠিতে লাগিল। বাক্যালাপ তো বন্ধই ছিল, সংবাদ লওয়াও প্রায় বন্ধ হইয়া আসিল। একদিন জ্যোতিষ আসিয়া কহিল, মা, বাবা আমাকে বিলেতে পাঠাতে চাচ্ছেন। এই আশঙ্কা জননীর ছিলই। তিনি অত্যন্ত কঠিন হইয়া জিজ্ঞাসা করিলেন, কবে? জ্যোতিষ কহিল, বোধ করি মাস 2 মধ্যেই। আচ্ছা বলিয়া মা মুখ অন্ধকার করিয়া অন্যত্র চলিয়া গেলেন। বিলাত যাত্রার দিন তিনি দ্বার বন্ধ করিয়া রহিলেন। জ্যোতিষ রুদ্ধদ্বারের সম্মুখ হইতে প্রণাম করিয়া বিদায় লইয়া গেল। পরেশনাথ সরোজিনীকে সঙ্গে করিয়া বোম্বাই পর্যন্ত পৌঁছাইয়া দিতে গেলেন। ফিরিয়া আসিয়া শুনিলেন জগত্তারিণী শান্তিপুরে পিত্রালয়ে চলিয়া গেছেন। কারণ অনুসন্ধান করিয়া অবগত হইলেন ইতিমধ্যে তাহার খুড়শ্বশুর গোবিন্দবাবু সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন, কিন্তু এই বাটিতে আহারাদি করেন নাই। সুতরাং স্ত্রীর গৃহত্যাগের কারণ বুঝিতে তাহার বিলম্ব হইল না। ফিরাইয়া আনিতে লোক পাঠাইলেন, কিন্তু জগত্তারিণী আসিলেন না। পরেশনাথ সরোজিনীকে বোর্ডিংয়ে ভর্তি করিয়া দিলেন এবং প্র্যাকটিস প্রায় ছাড়িয়া শূন্য বাটিতে অদ্ভুত কীর্তি আরম্ভ করিয়া দিলেন। জগত্তারিণী পিত্রালয়ে থাকিয়া স্বামীর অধঃপতনের সমস্ত বিবরণ শুনিতে পাইলেন, কিন্তু বাধা দিবার লেশমাত্র চেষ্টা করিলেন না। যে স্বামী তাহাকে আত্মীয় সমাজের বাহিরে টানিয়া ফেলিয়া দিয়া গেলেন, তাহার উপর জগত্তারিণীর অভিমানের অবধি রহিল না।
এমনি করিয়া দীর্ঘ 5 বৎসর হইয়া গেল। জ্যোতিষ ফিরিয়া আসিয়া মাকে আনিতে গেল, কিন্তু মা অটল হইয়া রহিলেন, গৃহে ফিরিলেন না। কাঁদিয়া কহিলেন, সব তো শুনেছিস জ্যোতিষ, এখন যাতে তোরা সুখে থাকিস তাই করগে বাবা, কিন্তু আমাকে সে নরকের মাঝে আর টানিস নে, ও আমি সইতে পারবো না। জ্যোতিষ কহিল, আমরা আলাদা বাসা করে থাকবো মা, তোমাকে সে বাড়ির ছায়াও মারাতে হবে না। আমি যা উপার্জন করব তাতেই আমাদের কোনো মতে দুঃখে কষ্টে চলে যাবে, তুমি এসো। অনেক কষ্টে জগত্তারিণী সম্মত হইলেন এবং পুত্রকে কলিকাতায় আলাদা বাসা ঠিক করিতে বলিয়া দিয়ে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। জ্যোতিষ 1 সপ্তাহের মধ্যেই ফিরিয়া আসিয়া লইয়া যাইবে বলিয়া মায়ের কাছে বিদায় লইয়া চলিয়া গেল। কিন্তু অত বিলম্বের আবশ্যক হইল না। 5 দিন পরেই সে ফিরিয়া আসিল, কিন্তু তাহার খালি পা, খালি গায়ে একখানা শাল জড়ানো দেখিয়াই জগত্তারিণী চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন। জ্যোতিষ যেদিন কলিকাতায় ফিরিয়া গিয়াছিল তাহার 3য় রাত্রেই অকস্মাৎ হৃদরোগে পরেশনাথের মৃত্যু হইয়াছিল। নিদারুণ অভিমানে একদিন জগত্তারিণী বাড়ি ছাড়িয়া চলিয়া গিয়াছিলেন। সুদীর্ঘ 5 বৎসর পরে আবার একদিন কাঁদিতে কাঁদিতে সে বাড়িতেই ফিরিয়া আসিলেন, কিন্তু স্বামীর সঙ্গে ইহলোকে আর দেখা হইল না। মেয়েকে স্কুল ছাড়াইয়া বাড়ি আনিলেন এবং তাহার আগাগোড়া পুনঃ পুনঃ নিরীক্ষণ করিয়া ভয়ে বিস্ময়ে স্তব্ধ হইয়া রহিলেন। জ্যোতিষকে আড়ালে ডাকিয়া আনিয়া কহিলেন, বোনের বিয়ে দিবি কবে বল দেখি? জ্যোতিষ মায়ের মনের ভাব বুঝিয়া হাসিয়া কহিল, ওর চেয়েও অনেক বড় বয়সের মেয়েদের বিয়ে হচ্ছে মা, তুমি নির্ভাবনায় থাকো। জগত্তারিণী বিস্ময়ে চোখ তুলিয়া বলিলেন, নির্ভাবনায় থাকবো কিরে? তোর বাপ যা করে গেছেন সে তো ফিরবে না জানি, কিন্তু আমি বেঁচে থাকতে তো বামনের মেয়েকে মুসলমান খ্রিস্টানদের হাতে দিতে পারবো না। তাতে মেয়ের বিয়ে হোক আর নাই হোক, তোর জন্যে ভাবিনি, একটা প্রায়শ্চিত্ত করলেই হতে পারবে। সে বিধান আমি কাকার কাছ থেকে জেনেই এসেছি, কিন্তু 1000 প্রায়শ্চিত্ত করেও তো মেয়ের বয়স কমাতে আর পারা যাবে না, তার উপায় হবে কি? জ্যোতিষ কহিল, তোমাকে বয়স কমাতে হবে না মা, কিন্তু 2 দিন সবুর করতে হবে। আমি ভালো বামনের ছেলে এনে দেব, তোমাকে মুসলমান খ্রিস্টানের ঘরে খুঁজে বেড়াতে হবে না। জগত্তারিণী রাগিয়া বলিলেন, তুই আরও সবুর করতে বলিস জ্যোতিষ? জ্যোতিষ জবাব দিল, দোষ তো আমার নয় মা, যে সবুর করতে বলায় অপরাধ হবে, দোষ তোমার এবং বাবার, আমি তো ছিলুম বিদেশে। এ কথা যে সত্য তাহা জগত্তারিণী মনে মনে বুঝিলেন, কিন্তু সৎ ব্রাহ্মণ সন্তান কোথায় কেমন করিয়া জুটিবে তাহাও ভাবিয়া পাইলেন না। বলিলেন, যা ভালো বুঝিস কর বাছা, কিন্তু আমি কিছুর মধ্যেই নেই, তা আগে থেকে বলে দিয়ে যাচ্ছি, বলিয়া ভারাক্রান্ত হৃদয়ে কাজে চলিয়া গেলেন। প্রায়শ্চিত্ত করিয়া জ্যোতিষ পিতার শ্রাদ্ধ করিল। ইহার অনতিকাল পরেই পাত্র জুটিল একজন বিলাত ফেরত বাঙালি সাহেব। ব্যারিস্টারি পাশ করিয়া তিনি বছর 2 পূর্বে দেশে ফিরিয়াছিলেন। শশাঙ্ক মোহনের রংটা নেটিভ, মেজাজটা ব্রিটিশ। তিনি বাংলা বলিতেন অশুদ্ধ, ইংরাজি বলিতেন ভুল। অল্পদিনেই তাহার অনিয়মিত আসা যাওয়াটা নিয়মিত এবং সরোজিনীর প্রতি মনের ভাবটা অস্পষ্ট হইতে সুস্পষ্টতর হইয়া উঠিল। জগত্তারিণী পর্দার আড়াল হইতে ভাবী জামাতাকে অবলোকন করিয়া ক্রোধে জ্বলিয়া উঠিলেন এবং সেই আক্রোশ মিটাইলেন মেয়ের উপর। তাহাকে নিবৃতে ডাকিয়া ভৎসনা করিয়া কহিলেন, তুই বেহাইয়ার মতো যার তার সামনে বার হস কেন বলতো? সরোজিনী লজ্জায় সংকুচিত হইয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। ক্রুদ্ধ জননী আর কিছু না বলিয়া দ্রুতপদে অন্যত্র চলিয়া গেলেন। অতঃপর শশাঙ্কমোহন অনেকবার আসিলেন গেলেন, কিন্তু যাহার জন্য যাতায়াত তাহার দেখা পাইলেন না। মায়ের অনুশাসন স্মরণ করিয়া সরোজিনী অত্যন্ত সতর্ক হইয়া অন্তরালে রহিল। জ্যোতিষ লক্ষ্য করিয়া একদিন ভগিনীকে কহিলেন, সর, আজকাল তুই অমন পালিয়ে থাকিস কেন রে? সরোজিনী মুখ নিচু করিয়া অস্ফুট কণ্ঠে কহিল, মা, আর কিছুই বলিতে হইল না। জ্যোতিষ নীরবে চলিয়া গেলেন। এ বাড়িতে ওই একটা অক্ষরই যথেষ্ট। প্রায় 2 মাস পরে একদিন সকালে সে পাত্রটির তরফ হইতে প্রস্তাব লইয়া জ্যোতিষ মায়ের কাছে উপস্থিত হইয়া রীতিমতো বকুনি খাইল। ছেলেকে চুপ করিয়া থাকিতে দেখিয়া মা কিঞ্চিত কোমল হইয়া বলিলেন, আচ্ছা, তোরাও তো বিলেতে ছিলি বাছা, কিন্তু ওই রকমটি হয়েছিস কি? জ্যোতিষ ধীরে ধীরে বলিল, সবাই একই রকম হয় না মা, কেউ কেউ একটু আধটু বদলেও যায়, কিন্তু তাই বলে এমন ছেলেকে হাতছাড়া করা ভালো? শশাঙ্ক ব্যারিস্টার হয়ে এসেছে, এর মধ্যেই একটু পসারও করেছে। আমার তো মনে হয় না মা, বিয়ে হলে সরোজিনী মন্দ হাতে পড়বে।
চালচলনে যা একটু তফাৎ ঘটেছে সেটুকু যদি মাফ করে নিতে পারো মা, ভবিষ্যতে বোধ করি ভালোই হবে। মা বলিলেন, আমি বলছি জ্যোতিষ, এ কোনো দিন ভালো হবে না। তাছাড়া বিদেশে গিয়েই যে বিদেশি হয়ে যায় তাকে তো আমি কোনো মতেই বিশ্বাস করতে পারবো না। আর এই বা কেমন কথা যে হিন্দুস্তানে গেলে হিন্দুস্তানি হব, কাবুলে গেলে কাবলি হব, কটকে গিয়ে উড়ে হয়ে যাব। না না জ্যোতিষ, তুই ওকে বিদায় কর বাছা। ওটা মানুষ নয়, বাঁদর। বাঁদরের হাতে আমি মাথা খুঁড়ে মলেও মেয়ে দিতে পারবো না। কাহারও সম্বন্ধে মত প্রকাশ করিতেও যেমন জগত্তারিণীর বিলম্ব ঘটিত না, তাহার প্রকাশিত মতামতের মধ্যেও তেমনি সংশয় দ্বিধার অবকাশ মাত্র থাকিত না। তাছাড়া যে অপরাধে তিনি স্বামী পর্যন্ত ত্যাগ করিতে পারিয়াছিলেন, সে অপরাধ যে তিনি কোনো প্রলোভনেই ক্ষমা করিবেন না, তাহা নিশ্চয় বুঝিয়া জ্যোতিষ নীরবে চলিয়া গেল। কিন্তু কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া কহিল, মা, একটা কথা কিন্তু ভেবে দেখবার আছে। মা জিজ্ঞাসা করিলেন, কি কথা? জ্যোতিষ কহিল, সরোজিনীকে তোমরা যে শিক্ষা দিয়ে এসেছ তাতে তার অমতেও কাজ করা চলবে না। সেটা সবচেয়ে মন্দ কাজ হবে। শিশুকাল থেকে ওর ভার তোমরা নিলে না, দিলে বিদেশি ম্যামদের উপর। এখন বড় হয়ে ওর মনের টানটা যে কোন দিকে ঝুঁকে থাকবে সেটা বোঝা তো শক্ত নয় মা। জগত্তারিণী চুপ করিয়া রহিলেন। এই কথাটা তিনি মনে মনে অস্বীকার করিতেও পারিলেন না, অথচ প্রকাশ্যে স্বীকার করিতে পারাও অসম্ভব। কিছুক্ষণ মৌন থাকিয়া বলিলেন, বেশ তো জ্যোতিষ, তোমরা সবাই যদি সাহেব ম্যাম হতে চাও হও, কিন্তু তার আগে আমাকে কাশি পাঠিয়ে দাও। আমি এতই যদি সহ্য করতে পেরে থাকি এও সইতে পারব। জ্যোতিষ তাড়াতাড়ি হ্যাট হইয়া মায়ের পায়ের ধুলা মাথায় লইয়া হাসিয়া কহিল, তাহলে আমাকেও কাশিতে গিয়ে থাকতে হবে। মাকে ছেড়ে যে আমার কোথাও থাকা চলবে না। সে তো দেশে ফিরেই ঠিক হয়ে গেছে মা। জগত্তারিণী মুখ তুলিয়া চাহিলেন। তাহার মনের সমস্ত আগুন এক মুহূর্তেই নিবিয়া জল হইয়া গেল। ক্ষণকাল গভীর স্নেহে পুত্রমুখ নিরীক্ষণ করিয়া নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, না বাছা, তুই আমাদের কাশির বাড়িটা খালি করে দিতে চিঠি লিখে দে। আমি যে চিরকাল উপস্থিত থেকে নিজের মত নিয়ে তোদের বিব্রত করে রাখব সেটা উচিত নয়, দরকারও নয়। জ্যোতিষ হাসিয়া বলিল, তাই ভালো মা, চলো সবাই গিয়ে কাশিতে থাকা যাক। মাতা পুত্রে উক্ত কথোপকথন কলিকাতার বাটিতে যেদিন হইয়াছিল তাহার কিছুদিন পরে উপেন্দ্র সতীশকে লইয়া জ্যোতিষের বাটিতে আসিয়া উপস্থিত হইয়াছিলেন। ইহার পরের ঘটনা পাঠকের অবিদিত নাই। জগত্তারিণী সতীশকে দেখিলেন। তাহার গলায় মোটা পৈতা, সে সন্ধ্যা আহ্নিক করে, সে মুসলমানের ছোঁয়া পাউরুটি বিস্কুট খায় না, সে শ্রীমান নিষ্ঠাবান, তাহার পিতার অগাধ টাকা। জগত্তারিণী একেবারে মুগ্ধ হইয়া গেলেন। তাহার পরে ক্রমশ যখন আবাসে ইঙ্গিতে অনুভব করিলেন সে বিলাতে গিয়া পাশ না করিলেও, এমনকি এতগুলা কুসংস্কার থাকা সত্ত্বেও মেয়ের মনে অশ্রদ্ধার ভাব নাই, কি জানি হয়তোবা সে মনে মনে তখন হইতে জগত্তারিণীর চোখে সংশয়ের চেহারা আবার পরিবর্তিত এবং এতকালের পুঞ্জীভূত বেদনাও সহজ হইয়া উঠিবার পথ পাইল। সতীশের মুখের মাতৃ সম্বোধনও তাহার ভাগ্যে ঘটিল। কিন্তু তারপরে বহুদিন পর্যন্ত সতীশের আর দেখা ছিল না। ইহার প্রত্যেক দিনটি জগত্তারিণীকে বিদিয়া গিয়াছে। তথাপি নিজে উদ্যোগী হইয়া এ সম্বন্ধে কোনো উপায়ই খুঁজিয়া বাহির করিবার প্রয়াস করেন নাই। তাহার বড় একটা ভয় ছিল, পাছে চেষ্টা করিতে গেলেই একটা অত্যন্ত মন্দ সংবাদ শুনিতে হয়। তিনি মনে মনে জানিতেন তাহার নিজের কন্যার মতামতের উপরেই শুধু বিবাহের সমস্ত ফলাফল নির্ভর করে না, কারণ সতীশের বৃদ্ধ পিতা এখনও জীবিত আছেন। কি জানি তিনি কি বলিবেন। তাছাড়া সতীশ নিজেই যে বিলাত ফেরতের বাড়িতে বিবাহ করিতে ভয় পাইয়া পিছাইয়া যাইবে না তাহারও বিশেষ কোনো নিশ্চয়তা ছিল না। এমনি করিয়া অনেক দিন অনেক দুঃখ ও দুশ্চিন্তায় কাটাইয়া সেদিন হঠাৎ যখন বৈদ্যনাথে আসিয়া দেখিতে পাইলেন সতীশ বসিয়া গল্প করিতেছে, তখন আনন্দে তাহার চোখে জল আসিয়া পড়িল। সতীশ কাছে আসিয়া প্রণাম করিয়া পদধূলি লইল। সে কলিকাতা হইতে পলাইয়া আসিয়া অজ্ঞাতবাস করিতেছিল। সরোজিনী তাহাকে আবিষ্কার করিয়াছে, ইহা জ্যোতিষ গল্প করিয়া মাকে শুনাইল। নিজের কন্যার দুর্ঘটনার বিবরণ শুনিয়া তিনি সতীশের মাথায় হাত দিয়া তাহাকে অসংখ্য আশীর্বাদ করিলেন এবং এই উপলক্ষে ইংরাজি শিখিয়া ইংরাজির নকল করাকে অজস্র গালি পাড়িয়া বলিলেন, বাবা সতীশ, তুমি যে মেয়েটাকে রক্ষা করেছ এই কথা যেন ওরা কোনোদিন না ভুলে যায়। কিন্তু জঙ্গলের মধ্যে একলা থাকার দরকার কি সতীশ? তুমি এ বাড়ির ছেলে,
যতদিন আমরা এখানে আছি ততদিন এই বাড়িতেই এসে কেন থাকো না? সতীশ হাসিয়া বলিল, বেশ আছি মা, আমার এখানে কোনো কষ্ট নেই। জগত্তারিণী হাসিলেন, কষ্টের জন্য নয় বাবা, একা থাকার অনেক বিপদ। এ বাড়িতে অনেক ঘর খালি পড়ে আছে, তুমি চলে এসো। জল হাওয়া সেখানেও যা, এখানেও তাই। সরোজিনী কহিল, তাহলে ওর জাত যাবে মা? জগত্তারিণী তখনও ভিতরের কথা জানিতেন না, মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া বলিলেন, তুই তো খুব মেয়ে সরি। কেন, আমরা কি যে আমাদের এখানে লোকের জাত যাবে? না বাবা সতীশ, তুমি ওর কথা বিশ্বাস করো না। আর তাই যদি হবে, উপিন বউ নিয়ে আমাদের বাড়িতে অতদিন থেকে গেলেন কি করে? তাদের কই জাত গেল না তো? তুই অমন মেচে করে ওকে ভয় দেখাস নে বলে দিচ্ছি। সরোজিনী মুখ ফিরাইয়া হাসিতে লাগিল। সতীশ কহিল, না মা, জাত যাবে কেন? আমি তো প্রায় প্রত্যহই আসি, রাত্রের খাওয়াটাও তো আমার এ বাড়িতেই হয়। শুনিয়া জগত্তারিণী পুলকিত চিত্তে বলিতে লাগিলেন, তাই এসো বাবা, অন্তত আমি যে কদিন আছি আমার কাছে তোমাকে রোজ খেয়ে যেতে হবে। বলিয়া তিনি তৎক্ষণাৎ খাবার ব্যবস্থা করিতে অন্যত্র চলিয়া গেলে সরোজিনী কহিল, আপনি যে আমাকে গান শেখাবেন বলেছিলেন? সতীশ কহিল, আমি তো প্রায় রোজ আসি, শিখলেই তো পারেন। সরোজিনী বলিল, আপনি এলেই তো সমস্ত ভদ্রলোক আপনার গান শুনতে আসেন, তার মধ্যে বুঝি শেখা যায়? সতীশ হাসিয়া বলিল, নো অ্যাডমিশন, বলে ফটকে দারোয়ান বসিয়ে দিন না কেন? সরোজিনী বলিল, তার চেয়ে মা যা বললেন তাই করুন, সেই জঙ্গলের মধ্যে আর পড়ে থাকবেন না। কিন্তু জঙ্গলে থাকার প্রয়োজন আর যাহাকেই বলা যাক, সরোজিনীর কাছে বলা চলে না। সতীশ চুপ করিয়া রহিল। সরোজিনী পুনরায় কহিল, আচ্ছা, দাদা যে বললেন 5-6 দিন পরে কলকাতায় যাবেন, তখন আমাদের দেখবি কে? সতীশ জিজ্ঞাসা করিল, কদিনের জন্য যাবেন? সরোজিনী কহিল, অন্তত 7-8 দিন তাকে সেখানে থাকতেই হবে। সতীশ কহিল, তাহলে সেই ব্যবস্থা তিনিই করে যাবেন। আর এত ভয়ই বা কী জন্যে? আপনারা তো আমাদের হিন্দুর ঘরের মতো অসহ্য স্পর্শা নন যে বাড়িতে পুরুষ মানুষ না থাকলেই মুশকিলে পড়ে যাবেন। আপনারাই বরঞ্চ কত পুরুষের। সরোজিনীর মুখ পলকের জন্য আরক্ত হইয়া উঠিল। কহিল, কি আমরা করি শুনি? পুরুষের কান কেটে নিই? না, হিন্দুর ঘরের মেয়ে নই আমরা। সতীশ অপ্রতিভ হইয়া তাড়াতাড়ি কথাটা সারিয়া লইবার জন্য মুখ তুলিয়াই দেখিতে পাইল সম্মুখে শশাঙ্ক মোহন ব্যারিস্টারকে লইয়া জ্যোতিষ ঘরে ঢুকিতেছেন। অন্য দিনের মতো আজও তিনি স্টেশনে বেড়াইতে গিয়া দেখেন ব্যারিস্টার সাহেব ফার্স্ট ক্লাস কামরা হইতে অবতরণ করিতেছেন। ঘরে পা দিয়ায় শশাঙ্ক মোহন সরোজিনীর দিকে হাত বাড়াইয়া দ্রুত অগ্রসর হইয়া করমর্দন করিয়া কুশল প্রশ্ন করিলেন এবং নিজের এরূপ অকস্মাৎ আগমনের কৈফিয়ত স্বরূপে কহিলেন, কেন যে সহসা কলিকাতা তাহার অসহ্য বোধ হইল, কেন যে কিছুমাত্র চিন্তা না করিয়া স্টেশনে আসিয়া দেওঘরের ফার্স্ট ক্লাস টিকিট কিনিয়া বসিলেন, তাহার হেতু নিজেই এখন পর্যন্ত জানেন না। অতঃপর নিকটে একটা চৌকি টানিয়া লইয়া ব্যারিস্টার সাহেব অনর্গল বকিয়া যাইতে লাগিলেন। কিন্তু সরোজিনীর পাংশু মুখ দিয়া 2-1টা সাধারণ কথা ছাড়া বাহির হইল না। মিনিট 10 পরে সতীশকে উঠিয়া যাইতে দেখিয়া তাহার দৃষ্টি আকৃষ্ট হওয়ায় ঘাড়টা একটু কাত করিয়া বিস্ময়ের কণ্ঠে সরোজিনীকে কহিলেন, একে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে না? সরোজিনীর পাংশু মুখ প্রদীপ্ত হইয়া উঠিল। সংক্ষেপে কহিল, বলতে পারি না কোথায় দেখেছেন। অনতিকাল পরে জগত্তারিণী খাবার দিয়ে সতীশকে যখন ডাকিতে পাঠাইলেন, তখন দেখা গেল সতীশ কাহাকেও কোনো কথা না কহিয়া চলিয়া গিয়াছে। ইহার পরে 3 দিন পর্যন্ত সতীশের আর দেখা না পাইয়া জগত্তারিণী ভিতরে ভিতরে ক্রুদ্ধ উদ্বিগ্ন হইয়া উঠিলেন। ছেলেকে নিবৃতে ডাকিয়া কড়া করিয়া প্রশ্ন করিলেন, লোকটি আর কতদিন এখানে থাকবে জ্যোতিষ? বরঞ্চ আমি বলছি, তোমরা ওকে স্পষ্ট করে জানিয়ে দাও যে তার থাকবার আর কোনো আবশ্যক নেই। মাতৃআজ্ঞা জ্যোতিষ কীভাবে পালন করিয়াছিল বলিতে পারি না, কিন্তু প্রস্থানের পূর্বে শশাঙ্কমোহন নৃশংসে শুনিয়া গেলেন যে যে জন্য তাহার আশা, সে আশা লেশমাত্র নাই, এবং সতীশই যে সেই ভাগ্যবান পাত্র তাহাও জানিতে তাহার অবশিষ্ট রহিল না। সাহেবের মুখ কালো হইয়া উঠিল, কিন্তু আঘাতটা তিনি ভদ্রভাবেই গ্রহণ করিলেন। এমনকি যাইবার সময় তিনি সরোজিনীর সহিত সাক্ষাৎ করিতেও চেষ্টা করিলেন না। ট্রেনে উঠিয়া বসিয়া বিদায় লইবার ঠিক পূর্বক্ষণে অত্যন্ত অকস্মাৎ জ্যোতিষকে জিজ্ঞাসা করিলেন, সতীশবাবু কোথায় যে ডাক্তারি শেখবার চেষ্টা করছিলেন, তা হয়েছে? জ্যোতিষ মাথা নাড়িয়া কহিল, বোধ হয় না, হোমিওপ্যাথি স্কুলে কিছুদিন পড়েছিলেন মাত্র।
ও হোমিওপ্যাথিক স্কুল বলিয়া শশাঙ্ক অন্য কথা পারিলেন।